আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। তুমি সাংবাদিক কে অন্য পার্টিতে গেছে, নাম বলো তো, আমি জানি না কোন পার্টিতে গেছে বলো তো, কোন পার্টিতে গেছে। আমি জিজ্ঞেস করছি আপনার পার্টি, তুমি না প্রতিকূল পরে বলে তুমি আপনার পার্টি থেকে অন্য পার্টিতে গেছে, আমি বললাম কোন পার্টিতে কে গেছে, আমিও প্রশ্ন করেছি। শোনাই তো যাচ্ছে সেখানে একটা আমি শুনলাম, তারই মুখ থেকে শুনলাম যে সে বলছে কান নিয়ে গেছে, তুমি কানের দিকে তাকাও না কাকের দিকে তাকাবে। আই জাস্ট কোটেড, আমি চাইছিলাম এরকম নাম আসুক, তাই বললাম রতন ছেলে। আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। নর্মালি ইউ ডোন্ট অ্যাটেন্ড মাই প্রেস কনফারেন্স, সো আই ডোন্ট নো ইউ, ফার্স্ট অফ ইউর চ্যানেল or your newspaper you are representing. One. Second thing is, প্রেস কনফারেন্স ডাকা হয়, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়, তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট থেকে লোকাল আদালত পর্যন্ত যেখানে যা শুনানি হয়েছে, যা রায় বেরিয়েছে, বিভিন্ন নেতারা বিভিন্ন দলগুলো যে বলেছে তার সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি, আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট, আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে। এখানে কারুর হয়ে কেউ ফরিয়াদও করতে আসেনি, এখানে কারুর হয়ে কেউ ক্রস এক্সামিনও করতে আসেনি, এটা আমি এক্সপেক্ট করবো। ওইগুলো টেলিভিশন চ্যানেলে যখন বসবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সেখানে করবে। প্রেস কনফারেন্সের একটা স্পেসিফিক পারপাস থাকে। আমি প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম দীর্ঘদিন, জার্নালিস্টিক এথিক্সটা বলে দিলাম। পার্লামেন্টে আমি তো দীর্ঘদিন ছিলাম, রাজ্যসভা এবং লোকসভায়, আমাদের সেটা বলা হতো পার্লামেন্টে না লবি আছে। লবি মানে জানতো, মানে হাউসের বাইরে একটা করিডোর থাকে, কিন্তু পার্লামেন্টের রুলসে লেখা আছে লবিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম। ইউএসএ আছে, ইউএস কংগ্রেসের লবিং সিস্টেম আছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদে আইন করে রুলসে লেখা আছে লবিস্ট বা লবিং অ্যালাউড নয়। আর আমাদের যে পার্টি অফিস দেখছো, রাজ্য কমিটির কথা বললে, আমাদের কোনো লবি নেই, সোজাসুজি তোমরা সিঁড়িতে ওঠো এবং হলে ঢুকে যাও। যেখানে লবি আছে সেখানে লবিং অ্যালাউড নয়, আর যেখানে লবি নেই সেখানে তুমি আবিষ্কার করছো। আই ফিল সরি ফর ইউ। প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে শাখা নেই, রাজ্যের অনেক শাখা আছে, রাজ্য কমিটি আছে, এক শাখা আরএসএস এর হয়। আমাদের হচ্ছে তোমার গিয়ে একটা মনোলিথিক পার্টি, এবং তার হচ্ছে কেন্দ্রীয় কমিটি আছে, তারপর পলিট ব্যুরো আছে, তারপর রাজ্য কমিটি আছে। তো সব বেসিকটা শিখিয়ে দিচ্ছে আর কি। রাজ্য কমিটি আছে, জেলা কমিটি আছে, তারপরে এরিয়া কমিটি আছে, তারপরে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তাকে শাখা বলি আমরা। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ একটা উপন্যাস ছিল, সেই উপন্যাসের সাম্প্রদায়িকতার বিরোধী, এবং এই যে এখন নেত্রদান নিয়ে যেরকম হলো হইচই, এই যে ডাইনি সন্দেহে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, মানে দক্ষিণপন্থা উত্থান মানে তো এই সমস্ত অবসকিউরিটিস আইডিয়া, কুসংস্কার, সেগুলো ফেরত আসা। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রোটাগনিস্ট হিসেবে যে উপন্যাসে বলছিলেন, তোমরা সবাই পড়েছো, 150 বছর শরৎচন্দ্র এখন, যে ওই ছোঁয়াছুতের ব্যাপার আছে, রান্নাঘর খাওয়া ছোঁয়া। রাইটার প্রোটাগনিস্ট হিসেবে মেয়েটাকে বলছেন যে ধর্ম কি হাতের চুড়ির মতো ঠুনকো, যে একটু আগাতেই ভেঙে যাবে? তাহলে সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয়, স্টেন গান দিয়ে শেষ না হয়, এবং যাদের নাম বলছো সব তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, আমি ইনস্ক্রিপ্টের কথা বলছি না, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়াজড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে? আর সিপিআইএম এর যৌবনের শক্তি, তরুণ প্রজন্ম, তারা হেরে যাবে? পিছলে পরে কলা খোসার কথা বললে বলে, কলা খোসার এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম শান বাঁধানো জায়গা, সেখানে একটা কলা খোসা কোথায় রেখে দিচ্ছে, আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিই। তারপর যখন আমি আবার সেখানে, কালকে না পরশু দিন, আমি যখন সেখানে আবার উঠলাম, তখন যেরকম মিডিয়া, আমি সাথে করে তোমার সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক, মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলে না, প্রেস কনফারেন্স করে ডেকে বলে। দুই, আমি বললাম যে এরকম আমি
বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি আমি ড্রাইভারকে বলছিলাম যে খোসাটা ফেলে দিতে, কিন্তু কোথাও তোমার সবার জন্য আমি তো বলতে পারি না। তারপরে মিডিয়াকে সরিয়ে দিল, জানলার কাছে ভিড় করে বুম দেখেছি, অনেক মিডিয়া আনলাম, তোমার সরাসরি এটাকে ফেলতে হবে, আমাকে কাউকে বলতে হবে, ভলেন্টিয়ার ছিল ওখানকার ছাত্র, এগুলো ফেলতে হবে। তো কেউ কেউ লিখলো যে মোহাম্মদ শরীফ কলা দেখেছে, না কলা দেখেনি, কলা খোসা ফেলতে গেছি। আর সেটা আমি কোনো জার্নালিস্টকে বলতে পারি না যেটা আমি ফেলে দে, আমি কোনো ভলেন্টিয়ারকে দেখছিলাম যারা গাড়ি তুলতে এসেছিল আমাকে, আর ড্রাইভারকে বকছিলাম, যেটাকে ফেলতে বললাম সিটে রেখে দিয়ে গেলাম, তুই ফেললে না। শোনো, আরে উত্তরটা তো হয়নি। যখন কেউ পিছলে পড়ে, যাতে পিছলে না পড়ে যেরকম কলার খোসা তুলে নিতে হয়, আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, তোমার রেল লাইনের ধারে হোক, স্টিমার থেকে হোক, বাস থেকে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত কেউ যদি থাকে, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, অতল গহ্বরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয়। কিন্তু এইটুকু সাবধান থাকতে হয়, অনেক সময় কি হয়, জলের তোরে যে বাঁচাতে চেয়েছিল সেও হয়তো ওইদিকে চলে গেল, বা রেল এমন স্পিড আসলো যে আত্মহত্যা করতে যাচ্ছিল, তাকে টানতে গেল কিন্তু চলে গেল। তখন এই রিস্কটা নিতে হয়, কিন্তু আবার রিস্কটাকে অ্যাভয়েডও করতে হয়, যাতে আঘাতটা আরো অন্যদেরকে না লাগে। একটা প্রশ্ন একজন অতদূর করতে হবে না, তুই বলো ফার্স্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।